ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন পর আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম বাস্তব কিছু ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের ঘটনাগুলো ভালো লাগবে। শেষ পর্যন্তই থাকবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে সকল নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে অনেক দিন হাজির না হওয়ার একটি কারণ হচ্ছে আপনারা ঘটনা পাঠাচ্ছিলেন না। প্রায় অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে mhsimulbhoot.com ইউটিউব চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না। কিন্তু কিছু মানুষের ভালোবাসা এখনও আছে বলেই এখনও mhsimulbhoot.com ইউটিউব চ্যানেল সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে অনবরত। আশা করছি আপনাদের ভালোবাসা অবিরত পেয়ে যাব। আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও ঘটনা পাঠাননি, আপনাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমি বলে দিচ্ছি mhsimulbhoot.com 026 026@gmail.com এই জিমেইলে আপনাদের জানা অথবা আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার শিক্ষকের একজন ফ্রেন্ডের কাছ থেকে, যিনি বর্তমানে আমেরিকায় থাকেন। কিছুদিন আগে তিনি আমাদের এলাকায় বেড়াতে এসেছিলেন আমার শিক্ষকের বাসায়। আমিও গিয়েছিলাম, সেখান থেকে ওনার সাথে কথায় কথায় ঘটনাটি সংগ্রহ করেছি। আশা করছি ঘটনাটি আপনাদেরকে ভালো লাগবে। তিনি যেভাবে বলেছেন আমি সেইভাবে বলছি। 1974 সাল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। একটি পুরনো ভাঙাচোরা বাড়ি, 1174 ব্রোবারি স্ট্রিট। এখানে এসে উঠলেন একা মা ডোরিস বিথার্স ও তার 4 সন্তান। স্বামীর নির্যাতনের পর পালিয়ে এসে নতুন জীবনের আশায় ভাড়া নেন এই সস্তা পরিত্যক্ত জরাজীর্ণ সম্পন্ন অন্ধকার এক বাড়ি। প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে দেখা যায়, যেমন দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া, জানালায় খসখস আওয়াজ, টয়লেটের পানি মাঝরাতে চলতে থাকা। কিন্তু ডরিস ভাবলেন, নতুন বাড়ি, পুরানো কাঠামো, হয়তো এগুলো মনের ভুল, সাধারণ ব্যাপার। কিন্তু কে জানতো এ বাড়ির দেওয়ালে সময় আটকে আছে, আর এই বাড়ি থেকে ছেড়ে দেবে না, জীবিত থাকা পর্যন্ত নয়। ডরিসের বড় ছেলে ব্রয়ান প্রথম বলেছিল, মা, আমি কাল রাতে আমার বিছানার পাশে একটি কালো লোক দাঁড়িয়ে থাকতে দেখেছি। মুখ ছিল না, শুধু অন্ধকার সীমাহীন গর্ত। ডরিস মনে মনে ভয় পেলেও ছেলেদেরকে বুঝতে দিলেন না, হেসে উড়িয়ে দিলেন এবং বললেন, ভয় পাওয়ার কিছু নেই, বাজে স্বপ্ন হয়তো। কিন্তু এর পরের দিন সব ভুল ভেঙে গেল। ছোট ছেলে একেবারে ঘামে ভিজে উঠে এলো। তার এক কথা, বিছানা নিচ থেকে গলা বেরিয়ে আমাকে বলল, আমার জায়গায় চলে এসেছো কেন? তৃতীয় দিন ঘরের বাতিগুলো একসাথে ঝলকে উঠল এবং এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পচে যাওয়া মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আনাচে কানাচে। ঘরের বাতাস যেন ঘন হয়ে উঠল, সব নিশ্চুপ, অন্ধকার, সীমাহীন এক ভয়ের অপেক্ষায়। যেন ঘরের ভেতর তৃতীয় আরেকজন নিঃশ্বাস নিচ্ছে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। 3 সপ্তাহ পর যা ঘটেছিল তা সকলের কল্পনার ঊর্ধ্বে। ডরিস মাঝরাতে চিৎকার দিয়ে উঠলেন। তার ছেলেরা ছুটে এসে দেখল তাদের মা বিছানায় পড়ে আছেন, তাদের জামা কাপড় ছেঁড়া, শরীরে আঁচড়ের দাগ, ঘরে কেউ নেই। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তারা তিনজন ছিল, তারা আমাকে ধরে ফেলেছিল। আমি চিৎকার করেছি, আমি কিছুই করতে পারিনি, তারা আমার শরীর নষ্ট করেছে। ডরিস বলতেন, 3টে অদৃশ্য আত্মা তার ঘরে বাস করত। একজন আক্রমণ করত, দ্বিতীয়জন পাশ থেকে ধরে রাখত। এটি ছিল ভূতের ঘটনা দ্বারা নিপীড়িত ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এক বিজ্ঞান অসাধ্য ঘটনা। ডরিসের অভিযোগ অস্বীকার করা কঠিন ছিল, কারণ সন্তানেরাও বলেছিল তারা ছায়ার আকৃতি, দরজা ভেঙে পড়া, জিনিসপত্র উড়ে যাওয়া এবং দম বন্ধ করা ঠান্ডা বাতাস অনুভব করছে। এই কেসটি আকর্ষণ করে ডক্টর ব্যারি টেফ এবং ডক্টর ক্যারি গেইনার নামক 2 প্যারানরমাল গবেষক UCLA থেকে।
তারা একটি ডিভাইস নিয়ে আসেন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ইনফ্রারেড ক্যামেরা নিয়ে। প্রথমবার যখন তাদের ছবি তোলা হলো, তারা চমকে উঠলেন। কি দেখলেন তারা? ডোরিসের মাথার পেছনে আলোর ঝলকানি, ঘরের মাঝখানে বাতাসে ভাসমান এক কুয়াশার বল, বিছানার উপর হালকা ছাপের দাগ, দেওয়ালে আঁচড়ের মতো দাগ। তারা বললেন, এই বাড়িতে কিছু আছে, কিন্তু সেটা মানুষ নয়, এটা নিশ্চিত। ডোরিস বহুবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন, কিন্তু প্রতিবারই সে অদৃশ্য কিছু তার পেছনে পেছনে গিয়েছে। এক বাড়ি থেকে আরেক বাড়ি। ঘরের বাতি নিভে যায়, বাচ্চারা গলা চেপে ধরা হয়, ঘুমের মধ্যে ডোরিসের শরীরে চাপ পড়ে। এটি যেন এক অদৃশ্য প্রেমিক, যারা ভালোবাসা ছিল হিংস্রতা আর নৃশংসতা। ডোরিস বৃথার্থ কখনোই মুক্তি পাননি। তিনি শেষ জীবনে অনেক নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। তার সন্তানেরা বড় হয়ে চলে যায়, কিন্তু তারা কখনো ভুলে যায়নি সেই কালো ছায়াদের, যারা শ্বাস নিয়ে তাদের ঘাড়ের উপরে ঠান্ডা নিঃশ্বাস ফেলত। ডোরিস বিথার্সের মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলতেন, তারা এখনো আমার সাথে আছে, তারা চায় আমি একা থাকি, তারা চায় আমি তাদের হয়ে যাই। এই ঘটনা কেন এত ভয়ঙ্কর এবং ব্যতিক্রম ধর্মী তা আমি খুলে বলছি। এটি ছিল সত্য প্যারানরমাল অ্যাসল্যান্ডের প্রমাণসহ ঘটনা। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের জীবন প্রতিটি স্তরে এই ছায়া তাদের তাড়া করেছে। একে কেউ কেউ আজও ব্যাখ্যা করতে পারেনি। ডোরিসের জীবনে ঘটেছিল এমন এক যন্ত্রণা যা তার মন ও শরীর দুটাই গিলে খেয়েছিল, যা শুরু হয়েছিল এক পুরনো জরাজীর্ণ অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে, যার পরিসমাপ্তি তার জীবনের শেষ পর্যন্ত হয়েছে। সব ছায়া আসলে অন্ধকারের অংশ নয়। কিছু ছায়া মানুষের সাথেই হাঁটে, অন্ধকারে, নিঃশব্দে। এই বলে তিনি ঘটনাটি শেষ করেছেন। আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্টে জানাতে পারেন, এবং এর পার্ট 2 তিনি বলবেন বলেছেন, সম্পূর্ণ বলেছেন, তাই আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে বিদায় আমি আজকে পার্ট 2 এর পরের অংশ আমি প্রকাশ করলাম না। যদি আপনারা চান কমেন্টে জানিয়ে দিতে পারেন, তবে পার্ট 2 আমি আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিউস আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিমুল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং amicshimul.com ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। এই বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শিমুল। আসসালামু আলাইকুম।